শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। সৌমিত্র শুভ্র আপনাদের সঙ্গে রয়েছে এই পুরো আয়োজনে। রাজধানী মিরপুরের এক পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিবের সাবেক সহকর্মী বিপুল কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে দিয়ে টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ৬ মাস আগে একটি পোশাক কারখানার কাটিং সেকশনে কাজ নেয় হাসিব। গত ১২ ডিসেম্বর রাত ১২টার কিছু আগে কারখানার পাশের সড়কেই হত্যা করা হয় তাকে। আটক ৩ জনের মধ্যে ২ জন ইতোমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক বাকি ২ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এটা একদমই ক্লুলেস ছিল, কে মার্ডার করেছে, কিভাবে মার্ডার হয়েছে, এখানে কিন্তু আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না, যার কারণে মামলাটা রেকর্ড হলো ক্লুলেস হিসেবে। টেকনোলজির সাহায্যে আমাদের ভিডিও ফুটেজ থেকে আমরা একটা সাসপেক্ট পেলাম। হৃদয় যেটা আমাদেরকে বলেছে যে তার সঙ্গে কন্ট্যাক্ট কিলিংয়ের একটা কন্ট্যাক্ট হয়। বিরোধের যে সূত্রপাত বিপুল, সে তো এখন দুবাই আছে। আমরা এখানে আরও দেখার চেষ্টা করছি যে এর সঙ্গে, ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে বা ছিল, এগুলো আমরা চেষ্টা করব বের করতে। ধারের ১,০০০ টাকা শোধ করতে পারেননি মা, তাই জীবন দিতে হলো শিশু মাহিমকে। প্রতিবেশী যুবক সাব্বির ধার দেয়া টাকা ফেরত না পাওয়ায় হত্যা করে শিশুটিকে। মরদেহ গুমের জন্য ফেলা হয় নদে। ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে সে। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারে, সেখানে সদর থানায় হত্যা মামলা করেছে শিশুটির বাবা। কারাগারে পাঠানো হয়েছে ঘাতককে। ১,০০০ টাকার জন্য শিশু হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ও ছেলেটা মনে হয় আমাদের বাড়ির সামনে উবাত আছিল আর ওগু বাড়িয়া যাইতে লইয়া গেছে ওদিকে। তার হাত পা বাঁধা, বন্দি, গলার মধ্যে রশি দেওয়া, নদীতে জলে ভাসি রয়েছে। এই মাসুম বাচ্চাটার সাথে তো কোনো ধরনের কোনো শত্রুমি থাকতে পারে না। পূর্ব পরিকল্পনার মাফিক এবং পূর্ব শত্রুতার জের ধরে যে ১,০০০ টাকার কথা সে বলল, সেই ১,০০০ টাকার প্রেক্ষিতে মূলত এই বাচ্চা শিশু যার নাম হচ্ছে মাহিম, তাকে হত্যা করে। নাফ নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় জড়িত বিদেশি নাগরিক সহ ২ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৫,৭৯,৬০,০০০ টাকা মূল্যমানের অস্ত্র, ক্রিস্টাল মেথ, আইস ও ইয়াবা আটক করা হয়। একই সাথে মিয়ানমারের এক নাগরিক সহ ২ জন মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। হস্তচালিত কাঠের নৌকার মাধ্যমে এই অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছিল তারা। নৌকাটি তল্লাশি করে তার পাটাতনের নিচে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের হিন্না ইউনিয়নের দিন মোহাম্মদ ও মিয়ানমারের মংডু জেলার বদি আলম। বাংলাদেশি অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং উদ্ধার মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জনগণকে এখন আর রক্ত দেবার প্রয়োজন নেই। জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলো পূরণের দায়িত্ব পালন করলেই দেশ এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অ্যালামনি অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রত্যেক মানুষ যদি তার দায়িত্বটুকু পালন করেন তাহলেই দেশ এগিয়ে যাবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা। দিনজুড়ে এই আয়োজনে থাকছে স্মৃতি রোমন্থন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখন রক্ত দেবার প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন যে যেখানে আছি সেখানে থেকে যার যেটুকু দায়িত্ব আছে, কম থাকুক বেশি থাকুক, যে ধরনের দায়িত্বই থাকুক, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করা। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মেহেরুল্লাহ। স্থানীয়রা জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেয়াজ শাহেন শাহর নাম ঘোষণায় দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। তবে লাঞ্ছিত করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত পৌর মেয়র শাহনেয়াজ।
যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর ঘর পাচ্ছেন বরগুনার প্রবীণ মকবুল হাওলাদার। তাকে ঘর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদের স্ত্রী ও পুনাক সভাপতি জিশান মির্জা। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি কামরুজ্জামান। 6 মাস ধরে বরগুনায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে প্রতিবেশীর গোয়াল ঘরে ঠাঁই হয় প্রবীণ মকবুলের। তার খোঁজ নেয় না 4 ছেলের কেউই। মকবুলের অসহায়ত্ব নিয়ে যমুনা টিভিতে সকাল থেকে সংবাদ প্রচারের পর তার নজরে আসে জিশান মির্জার। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এই তথ্য জানান মেডিকেল বোর্ড প্রধান ও বিএসএমএমইউর উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ। বলেন, আজও ওবায়দুল কাদেরের সিটি স্ক্যান ও ব্লাড টেস্ট করা হয়েছে, যার রিপোর্ট ভালো এসেছে। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়। যেহেতু তিনি হার্টের রোগী, তাই চিকিৎসকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলেও জানান তিনি। মঙ্গলবার নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে গেলে কিছু সমস্যা ধরা পড়ে ওবায়দুল কাদেরের। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর থেকেই বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল, কাজেই দুশ্চিন্তার কিছু নাই। আমরা আরও কয়েকদিন ওনাকে আরও একটু স্থিতিশীল করে সুস্থ করে বাড়িতে পাঠানোর চিন্তা ভাবনা করছি। প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর বক্সিরহাট ওয়ার্ডে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম, কর্ণফুলী এলিট এবং লায়ন্স চক্ষু হাসপাতাল। পেপসোডেন্ট ডেন্টাল ইউনিটের সহায়তায় এই ক্যাম্পে কয়েকশো মানুষকে বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খতনা এবং রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এর আগে সকালে রাজধানীর রমনা কালী মন্দিরে সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার বেলা 10:30টায় রমনা কালী মন্দির প্রাঙ্গণে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন ভারতীয় রাষ্ট্রপতি। একই সাথে মন্দিরে পূজা অর্চনায় অংশও নেন রামনাথ কোবিন্দ। পূজা অর্চনা শেষে মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন ভারতীয় রাষ্ট্রপতি। গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে নামাজের জামাতে বাধা দেওয়ার বিষয়টি এবার গড়ালো ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত। জুমার নামাজে বাধা দেওয়ার প্রতিবাদে পিটিশন দায়ের করেন সাবেক রাজ্যসভা সদস্য মোহাম্মদ আদিম। বৃহস্পতিবার পিটিশনটি পৌঁছায় সর্বোচ্চ আদালতে। গুরগাঁওয়ে গেল কয়েক মাস ধরে উন্মুক্ত স্থানে জুমার নামাজ আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী দলগুলোর অভিযোগ, নামাজের জামাত আয়োজনের নামে সব উন্মুক্ত স্থান দখল করে নিচ্ছে মুসলমানরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মসজিদের বাইরে নামাজের আয়োজন বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে গুরগাঁওয়ের মুসলমানরা বলছেন, প্রশাসন নির্ধারিত স্থানেই তারা নামাজ আদায় করছেন। ধর্মীয় অসহিষ্ণুতা ছড়ানোর উদ্দেশ্যেই তাদের নামাজে বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলকে আরও 3 দিন রুম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও রঙ্গনা হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় সবাইকে পড়তে হবে ইয়েলো ব্যান্ড। পাশাপাশি এই সময়ে ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকছে অনুশীলন ও জিমনেশিয়াম ব্যবহারে। বৃহস্পতিবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা। এর একদিন পরই বাংলাদেশ শিবিরে এলো এমন দুঃসংবাদ। এদিকে গত কয়েকদিন ধরেই ক্রাইস্টচার্চের আবহাওয়া স্রোতের বিপরীতে বইছে। টানা বৃষ্টি আর তীব্র ঠান্ডায় কোণঠাসা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আমাদের প্র্যাকটিসটা কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে। আমাদের এই এমআইকিউর আন্ডারেই হয়তো বা 10 দিন থাকবে। আর প্র্যাকটিসের ফেসিলিটিসটা আমরা যেটা কালকে পারমিশন পেয়েছিলাম, আজকে আমি আবার বলতে চাচ্ছি, কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের কারণে এটা সরকারের দিক থেকেই নিষেধ করা হয়েছে। আবারও করোনার প্রকোপ বেড়েছে ক্রীড়াঙ্গনে। সফরকারী দলের 8 জন পজিটিভ হয়ে স্থগিত করা হলো পাকিস্তান উইন্ডিজ ওয়ানডে সিরিজ। শুধু ক্রিকেটেই নয়, ফুটবলেও প্রভাব পড়েছে। ফুটবলাররা আক্রান্ত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে স্থগিত করা হয়েছে বেশ কিছু খেলা। প্রতিটি ক্লাবেই সংক্রমণ বাড়ছে। এই রাউন্ড ও লিগ কাপ পিছিয়ে দিলে সবার গুছিয়ে উঠতে সুবিধা হবে। 1 সপ্তাহ বন্ধ রাখলে বক্সিং ডেতে আবার খেলা স্বাভাবিক রাখতে কোনো সমস্যা হবার কথা না। ইংলিশ কাউন্টিতে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এবারে গ্রীষ্মকালীন মৌসুমে সাসেক্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।
ব্যাট হাতে স্বপ্নের মতো এক বছর কাটানো এই উইকেটরক্ষক ব্যাটার মুখিয়ে আছেন নতুন অভিজ্ঞতার চ্যালেঞ্জে। 2022-এর এপ্রিলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডে যাবেন রিজওয়ান। সেখানে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত থাকবেন তিনি। তাই কাউন্টি চ্যাম্পিয়নশিপের বড় একটা সময়ও পুরো টি20 ব্লাস্টেই 29 বছর বয়সী ক্রিকেটারকে পাচ্ছে সাসেক্স। এদিকে এক বর্ষপঞ্জিতে টি20তে সর্বপ্রথম 2000 রানের মাইল ফলক স্পর্শ করেন মোহাম্মদ রিজওয়ান। বান্দরবানে মহান বিজয় দিবসের দিন উদ্বোধন হলো বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য। সদরের ট্যুরিস্ট পুলিশ জোন কার্যালয় চত্বরে ভাস্কর্যের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় 4 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় জাতির জনকের আবক্ষ ভাস্কর্য। ভাস্কর্য উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের প্রতিনিধি। মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা দিল জেলা পুলিশ। শুক্রবার সকাল 10টার দিকে বড় হরিশপুর পুলিশ লাইন্সে সংবর্ধনা দেওয়া হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার শরীফুদ্দিন সহ অন্য পুলিশ কর্মকর্তারা। অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের ফুল এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন। চতুর্থ ধাপে আগামী 26 ডিসেম্বর চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার 4টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ভোট সামনে রেখে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দিনরাত চলছে গণসংযোগ। প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচিত হলে চলমান উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি শিকলবাহাকে মডেল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন এই প্রার্থী। শেরপুরের একটি ইউনিয়নের প্রায় 2000 মানুষ 25 বছর ধরে ভোট দিতে পারেন না। প্রতিকার চেয়ে মানববন্ধনও করেছেন ডাকরাপাড়া গ্রামের মানুষ। তাদের দাবি, চরহাবর গ্রামের সাথে প্রভাব বিস্তারের জেরে সবসময় পিছিয়ে পড়েন তারা। কেন্দ্র নিজেদের গ্রামে না হওয়ায় ভোট দিতে গেলেও মারধরের শিকার হতে হয় তাদের। ডাকরা গ্রামের ভোটারদের অভিযোগ, পার্শ্ববর্তী জেলা থেকে লোক এনে জাল ভোট দেওয়া হয়। যদিও এমন অভিযোগকে নৌকার প্রার্থী দেখছেন বিদ্রোহীর ষড়যন্ত্র হিসেবে। নির্বাচন কর্মকর্তার দাবি, ভোট না দিতে দেয়া দিয়ে কোনো অভিযোগ তার কাছে আসেনি। আমরা চরহাবর সেন্টারে ভোট দিতে যেতে চাই না, কারণ সেখানে গেলেই রক্তপাত হয়। আমরা ভোট দিবার যাই আঙুর জীবন হারামো। আমরা ভোট দিবার গেলে আমার মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি। চরহাবরের মাঝখানে মাঝামাঝি কেন্দ্রটি তারা পৃথক করার জন্যে, আমাকে বিভ্রান্তি করার জন্যে তারা অপচেষ্টা করে। কেউ ভোট দিতে পারে নাই বা ভোট দিতে বাধা সৃষ্টি করেছে এরকম অভিযোগ একটাও আসেনি। আশা রাখি 26 তারিখে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ হবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,043। 24 ঘন্টায় 191 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.17%। নমুনা পরীক্ষা হয়েছে 16,310টি। এ পর্যন্ত শনাক্ত 15,80,750 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 145 জন। মোট সুস্থ 15,45,259 জন। মৃত 2 জনই পুরুষ। বিভাগভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকায় 1 জন এবং রংপুরে 1 জন মারা গেছে। 24 ঘন্টার ব্যবধানে করোনা শনাক্তের রেকর্ড ভাঙল ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির 88,376 জনের শরীরে মিলল ভাইরাসটি। মাত্র একদিন আগেই এই সংখ্যা ছিল 78,000-এর ওপর। এদিন প্রাণ হারান 146 জন। অথচ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে দেশটিতে জোরে সোরে চলছে বুস্টার ডোজের কার্যক্রম। বুধবারই 7,45,000-এর বেশি ব্রিটিশকে দেওয়া হয় করোনার ভ্যাকসিনের 3য় ডোজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি একগুচ্ছ কঠোর বিধিনিষেধ কার্যকর করেছে বরিস জনসন সরকার। ঘরের বাইরে, কর্মস্থলে এবং ইনডোর আয়োজনে বাধ্যতামূলকভাবে পড়তে বলা হয়েছে মাস্ক। মানতে হবে 3 ফুটের শারীরিক দূরত্ব। তবে অর্থনীতিকে সচল রাখতেই এবার লকডাউন দেওয়া হয়নি। দেশটিতে ভয়াবহ আকারে ওমিক্রন বিস্তার ঘটিয়েছে। গেল সোমবারই নতুন ভ্যারিয়েন্টের প্রথম মৃত্যু হয় যুক্তরাজ্যে। করোনার ভয়াবহ বিস্তার ঘটলেও লকডাউন দেওয়া হয়নি, বন্ধ হয়নি কিছুই। এমনকি ব্রিটিশদের বাতিলও করতে বলা হয়নি কোনো পরিকল্পনা। শুধু তাগিদ দেওয়া হচ্ছে নিজ ও পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হন। বুস্টার ডোজ গ্রহণ করুন, মেনে চলুন করোনার শিষ্টাচারগুলো। তাহলে ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনের পরও নিরাপদ থাকবো আমরা। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন চালানোর দায়ে চীনের 11 গবেষণা প্রতিষ্ঠান এবং মিলিটারি একাডেমি অব সায়েন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবৈধ নজরদারির অভিযোগে দেশটির এক জৈব প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল মার্কিন সরকার।
প্রতিষ্ঠানগুলোর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করার পাশাপাশি দেয়া হলো রফতানি নিষেধাজ্ঞা। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথিত মস্তিষ্ক নিয়ন্ত্রক যন্ত্র তৈরির অভিযোগ রয়েছে মার্কিন বাণিজ্য বিভাগের, যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। গেল সপ্তাহে চীনের 15 ব্যক্তি এবং 10 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন চালানোর দায়ে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে 11 গবেষণা প্রতিষ্ঠান এবং মিলিটারি একাডেমি অফ সায়েন্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে বিরাট কোহলির বিতর্কিত বক্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে চলছে সমালোচনার ঝড়। ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর আগে নাকি বিরাটকে জানানো হয়নি, এমন মন্তব্য ভারতের টেস্ট অধিনায়কের। বিসিসিআই সভাপতি সৌরভকে মিথ্যাবাদীও বলেছেন বিরাট। সংবাদ মাধ্যমে বিরাটের এমন মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এ নিয়ে একটি বিশেষ সভার আয়োজনও করে বিসিসিআই, যেখানে চুক্তিভঙ্গের অভিযোগ আসে বিরাটের বিরুদ্ধে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না বিসিসিআই, এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাজ্যের এক জরিপকারী প্রতিষ্ঠানের করা বিশ্বের প্রশংসিত পুরুষের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তালিকায় সচিনের অবস্থান 12তম স্থানে, আর খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান শীর্ষ 3। তার আগে আছেন তারকা 2 ফুটবলার মেসি এবং রোনালদো। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অবস্থান এই তালিকার 18 নম্বর স্থানে। বিরাটের আগে এই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 20 জনের এই তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। ফেলে দেয়া সিগারেটের ফিল্টার উদ্ভিদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, দূষিত করে পরিবেশ। তাই সিগারেটের ফিল্টার যেখানে সেখানে না ফেলতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিডি ক্লিন। দুপুরে বনানীর টিএনটি স্কুল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিবেশ বান্ধব আধুনিক ঢাকা গড়তে প্রতিটি এলাকা, পাড়া মহল্লার দিকে আলাদাভাবে নজর দিতে হবে। পণ্যের মোড়ক পরিবেশের জন্য হুমকি, সেজন্য সেগুলোর উৎপাদন বন্ধের পাশাপাশি রিসাইক্লিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে সিটি কর্পোরেশন। প্রতি বছর প্রায় 4.5 ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, যা উদ্ভিদের জন্য ক্ষতিকর বলে জানায় বিডি ক্লিন। বেড়েই চলেছে আমদানি, তবে সেই তুলনায় রপ্তানির পরিমাণ কম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলছে ধারাবাহিক পতন। এতে করে চাপের মুখে পড়েছে বিদেশের সঙ্গে লেনদেনের ভারসাম্য। চলতি হিসাবের পাশাপাশি ঘাটতি তৈরি হয়েছে সামগ্রিক লেনদেনের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পণ্য আমদানির জন্য ব্যয় হয় $2,390 কোটি। 4 মাসে রপ্তানি আয় হয়েছে $1,480 কোটি। রপ্তানি বেড়েছে 20%। এতে বাণিজ্য ঘাটতি হয় $910 কোটি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আমদানি ও রপ্তানির বিশাল পার্থক্য পূরণে সহায়তা করে, কিন্তু 4 মাসের রেমিট্যান্স আসে $706 কোটি। বলা হচ্ছে সাধারণভাবে চলতি হিসাবে ঘাটতি হলেও সামগ্রিক লেনদেন হিসাবে উদ্বৃত্ত থাকে, তবে এখন সামগ্রিক হিসাবেও ঘাটতি তৈরি হয়েছে। টানা 3 দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে, আর এই সুযোগে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবারের গলা কাটা দাম নেওয়ার অভিযোগ উঠেছে। বাড়িয়ে দেওয়া হয়েছে রুম ভাড়াও। এতে ক্ষুব্ধ পর্যটকরা। তারা জানান, রেস্টুরেন্টে যে খাবারের দাম অন্য সময় 150 থেকে 200 টাকা নেওয়া হয়, বর্তমানে তা 300 থেকে 400 টাকা রাখা হচ্ছে। বেশিরভাগ রেস্টুরেন্টই একই অবস্থা। অন্যদিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে হোটেল কটেজের রুম ভাড়াও। 1000 টাকার কক্ষের ভাড়া 5000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পর্যটকরা। শহরে চলাচলকারী অটোরিকশাতেও গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করেছে প্রশাসন। যে রুমের ভাড়া 500 টাকা, সেটা 4000 টাকা দিয়ে নিয়েছি। সুগন্ধা রেস্ট হাউস। অনেকক্ষণ সময় আমরা ঘোরাফেরার পরে একটা হোটেল পাইছি, তারপর আপনার ওইটায় অতিরিক্ত ভাড়া নেওয়া হইতেছে। নিরাপদ অভিবাসনে বদ্ধপরিকর সরকার। কেউ বিদেশে কর্মী প্রেরণের নামে অনিয়মের আশ্রয় নিলে তাকে মানব পাচার আইনের আওতায় আনা হবে। বিকেলে বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলে জুনের মধ্যে বিদেশে 9 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় বাড়তি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এবং বিমান ভাড়া কমিয়ে আনা সহ 10 দফা সুপারিশ করা হয় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বলেন,
আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে। সকালে অভিবাসন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। বলেন, করোনা মহামারীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। এতে অন্যান্য খাতের মতো বিদেশে কর্মসংস্থান খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সংক্রমণ কিছুটা কমে আসায় আবারও বাড়তে শুরু করেছে বিদেশে কর্মসংস্থান। ব্রিফিংয়ে বলা হয়, অর্থবছরের প্রথম 4 মাসে প্রায় 2.5 লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। শুধু নভেম্বরে গেছেন 1,02,863 জন। মালয়েশিয়ার শ্রমবাজার কর্মী প্রেরণ নিয়ে খুব শিগগিরই সমঝোতা চুক্তি সই হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমার যে আগের যে কমিটমেন্ট ছিল এখনও সেই কমিটমেন্ট আছে। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমরা যা কিছু প্রস্তাব করেছি সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। খরচ ইনশাল্লাহ অনেক নিচে দিকেই থাকবে। এখনও নিশ্চিত হয়নি নিরাপদ অভিবাসন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও নিয়মিত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। অনেক ক্ষেত্রে মিলছে না প্রতিশ্রুত কাজ ও মজুরি। সবচেয়ে বঞ্চনার শিকার নারী কর্মীরা। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন তারা। বিশেষ করে তারা করোনাকালে ফেরত আসা কর্মীদের পুনর্বাসনে কাজ করছেন। জোর দেওয়া হচ্ছে প্রশিক্ষণে। দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগামীকাল পালন করা হবে অভিবাসন দিবস। অভিবাসীদের জন্য যে অধিকারের কথা আমরা বলছি, সেই অধিকারটা এখন পর্যন্ত পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু না। অভিবাসী কর্মীরা এখনও কর্মক্ষেত্রে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আমাদের যে কর্মী প্রেরণের পুরোপুরি সুরক্ষা আমরা করতে পারিনি। এখানে যারা কর্মী প্রেরণ করছে, রিক্রুটিং এজেন্সিগুলো যেরকম দায়বদ্ধতা রয়েছে, যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদের কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। যে সিস্টেম যেটা আমাদের প্রচলিত আছে সেই সিস্টেমে কিন্তু এটা করা বড় কঠিন। আমরা সবাই যদি দালালি বন্ধ করার পক্ষপাতী যদি না হই, তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না। হাইতিতে অপহৃত 12 মার্কিন কানাডিয়ান মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের মুক্তি দিল চরমপন্থী 400 মাউজো গ্যাং। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে দেশটির পুলিশ বিভাগ। জানায়, কয়েক সপ্তাহের টানা সমঝোতা আলোচনার পর বিদেশিদের মুক্তি দিল অস্ত্রধারীরা। অবশ্য কোন শর্তের বিনিময়ে জিম্মিদশের অবসান হলো সেটি জানায়নি হাইতি সরকার। গেল অক্টোবরে রাজধানীর একটি এতিমখানা সফরের সময় 16 জনের দলটিকে অপহরণ করা হয়, যাদের মধ্যে ছিল 5টি শিশু। একজনের বয়স মাত্র 8 মাস। সে সময় প্রত্যেকের মুক্তির বিনিময়ে চাওয়া হয়েছিল $10 লাখ। 2 সপ্তাহ পরেই 4 জনকে মুক্তি দেওয়া হয়েছিল। দেশের নিরাপত্তা বাহিনীর তথ্য অনুসারে চলতি বছর কমপক্ষে 800 মানুষকে অপহরণ করা হয়। বাংলাদেশে অতীতের তুলনায় কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ড। একই সঙ্গে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত এবং গ্রেফতারের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, দেশটিতে সক্রিয় সন্ত্রাসীদের সাথে আইএস বা আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি দলের কোনো যোগসূত্র নেই, বরাবরের মতোই এমন দাবি করে আসছে সরকার। তাতে 2020 সালের 3টি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। ওই ঘটনাগুলোয় কোনো প্রাণহানি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রয়ে গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় দুর্বলতা, যা বৈশ্বিক মহামারীকালে আরও প্রকট হয়েছে, যে কারণে সন্ত্রাসবাদের মামলাগুলো জট তৈরি করেছে। এসব মামলার রায় প্রদানের হার 15%। তাছাড়া মার্কিন প্রশাসনের পর্যবেক্ষণ, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। অনূর্ধ্ব-19 নারী সাফ ফুটবলের খবর। ভারতকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের পথ সুগম করেছে বাংলাদেশ। মাঠের খেলায় সৌন্দর্য না থাকলেও ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলেছে মারিয়া মান্দার দল। ভারত নেপাল ম্যাচ শেষে নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের ফাইনাল। দ্বিতীয় ম্যাচের স্কোয়াড থেকে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকে ছিল আক্রমণাত্মক। সেই ধারেই খেই হারায় ভারত। 6ষ্ঠ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশের প্রথম গোল এনে দেন শামসুন নাহার। 43 মিনিটে লিড দ্বিগুণ করা হয়নি অফসাইডে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে চান্দগাঁও বি ব্লকে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অংশ নেয় শতাধিক শিশু কিশোর। রং তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরে তারা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় আগুনে পুড়ে গেছে ফার্নিচার তৈরির একটি কারখানা। দুপুরে বন্ধ থাকা কারখানাটিতে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া ফায়ার সার্ভিসকে। দমকল বাহিনীর কয়েকটি ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নেভে। কারখানাটিতে আসবাবপত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি মজুদ ছিল। কারণ এখনও জানা যায়নি, হতাহত হয়নি কেউ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। ভোরে সরাইলের বৈশামুড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সিএনজি অটোরিকশায় করে 4 শ্রমিক ইটভাটায় যাচ্ছিলেন। বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে নিহত হন জাহাঙ্গীর মিয়া, মাহফুজ মিয়া ও আমজাদ মিয়া। নিহতদের সবার বাড়ি শাহবাজপুর ইউনিয়নে। 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছেন। চীনে কয়লা খনিতে ভূগর্ভস্থ পানি উঠে আটকা পড়েছেন কমপক্ষে 22 শ্রমিক। বৃহস্পতিবার সানজি প্রদেশে অবৈধভাবে খনি খননকালে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। খনির ভেতর থেকে পাম্পের মাধ্যমে পানি বের করে চালানো হচ্ছে অভিযান। তবে শ্রমিকদের সাথে যোগাযোগ করতে পারেনি উদ্ধারকারী দলটি। তাদের জীবিত বের করে আনা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চীনের সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ খনি খননের কাজ। চলতি বছর কয়লার ঘাটতি ও বাড়তি দামের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম যুদ্ধের প্রায় 5 দশক পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সেনা সম্মাননা মেডেল অব অনার পেলেন এক কৃষ্ণাঙ্গ সেনা সদস্য। বৃহস্পতিবার মোট 3 সেনাকে এই পুরস্কারে ভূষিত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্যই দেয়া হলো এই সম্মান। পুরস্কারপ্রাপ্ত 3 সেনা হলেন সার্জেন্ট আর্ল প্লুমলি, সার্জেন্ট ক্রিস্টোফার সিলেজ ও সার্জেন্ট অ্যালেন ক্যাশে। তাদের মধ্যে 2 জনই প্রাণ হারিয়েছেন যুদ্ধ চলাকালে। এদিন সেনাদের দুঃসাহসিক ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্য ও তাদের পরিবারের আত্মত্যাগের কথাও তুলে ধরেন এই নেতা। সুপার টাইফুন রাই এর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। বৃহস্পতিবার দেশটির 1 লাখ মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকাগুলোয়। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 185 কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগর উৎপন্ন ঝড়টির ঘূর্ণন বেগ ঘন্টায় 230 কিলোমিটার। এখনও কোনো হতাহতের খবর না মিললেও সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড এবং দেশটির সেনাবাহিনী। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, ঝড়টির গতিপথে রয়েছে অন্তত 10,000 গ্রাম লোকালয়। সুতরাং ক্ষয়ক্ষতি হতে পারে বিশাল আকার। এর মধ্যে সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থগিত বেশ কিছু বিমানের ফ্লাইট চলাচল, বন্ধ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত। জাপানের ওসাকা শহরের একটি বহুতল বাণিজ্যিক ভবনে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। শুক্রবার সকালের ওই দুর্ঘটনায় আর 28 জন গুরুতরভাবে দগ্ধ। রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল 10টা নাগাদ 8তলা ভবনটির 4র্থ এবং 5ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। সেখানে শপিং মল, বিনোদন কেন্দ্র এবং একটি মানসিক চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। ফায়ার ব্রিগেডের তথ্য অনুসারে নিহতদের সবাই হার্ট অ্যাটাক বা দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। জানালা ভেঙে বাকিদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। ভেতরে আর কেউ আটকা রয়েছেন কিনা সেটি নিশ্চিত চলছে তল্লাশি অভিযান। কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্লেট পর্বে জয় পেয়েছে নওগাঁ, বাগেরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলা। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্বাগতিক ফেনী জেলাকে 1-0 হারায় চট্টগ্রাম জেলা। ম্যাচের 85 মিনিটে জয়সূচক গোলটি করেন ফাহিমউদ্দিন সোহেল। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা 5-4 গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলাকে। ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন হামিদুল হক। রুমনের গোলে স্বাগতিক কুষ্টিয়ার জয় রাজশাহীর বিপক্ষে। এছাড়া স্বাগতিক বাগেরহাট 3-1 গোলে বরগুনা জেলাকে, আর নওগাঁ জেলা 3-0 গোলে হারায় পাবনাকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই লড়াইয়ের দ্বিতীয় লেগ 20 ডিসেম্বর। এদিন দলগুলো আবার পরস্পরের মুখোমুখি হবে। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।